আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটুখানি জানিয়ে দিবা। ওকে, ঠিক আছে। তোমরা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা একটুখানি জানিয়ে দাও। আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। আশা করি সব কিছু দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, জি, সাউন্ডটা ঠিক আছে কিনা? ওকে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। ওকে, সো আমরা কি শুরু করব? আজকে আমাদের নেকলেস নিয়ে আজকে হচ্ছে আমাদের কথাবার্তা হবে। তো নেকলেস, এটা তোমাদের আসলে এতদিন ধরে আমরা যেটা পড়ানো হতো, তো এটা আসলে আমাদের শর্ট সিলেবাসে এই টপিকটা ছিল না, বুঝছো? এটা আমাদের ফুল সিলেবাসের টপিক। হ্যাঁ, তো ফুল সিলেবাসের টপিক আমরা চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে আমরা এটা ভালো করে পড়ার জন্য। জি ভাইয়া, সব ঠিকঠাক আছে। ওকে, ভেরি গুড। ওকে, তো নেকলেস আসলে তোমাদের হচ্ছে যারা ফুল, মানে তোমাদের তো 26 ব্যাচে তো ফুল সিলেবাস হবে অনেক দিন, ধরো 26 সম্ভবত, আমি যদি বলি 2020 সালে সম্ভবত ফুল সিলেবাস শেষ ছিল, মানে এইচএসসি 20-এর ব্যাচে, বুঝছো? তো প্রায় দীর্ঘ 5 বছর পর এই 26 ব্যাচে এসে আবার ফুল সিলেবাস হচ্ছে। তো এটা আমাদের ফুল সিলেবাসের টপিক, শর্ট সিলেবাসে ছিল না, তো তোমাদেরকে তো পড়তে হবে। ভাইয়া, যৌবনের গান আমাদের ফাইনালে আছে, কিন্তু এটার কোনো ক্লাস নাই ভাইয়া। আচ্ছা বলো, ওরে কি করা যায় তোমরা বলো, মানে ওকে কি বলবো? পাঞ্জাবিটা যেন আগুন, সুন্দর লাগতেছে স্যার, আপনাকে ধন্যবাদ। নতুন পাঞ্জাবি পরে তোমাদের সাথে ক্লাস নিলাম। আমি আবার মানে নতুন কোনো পাঞ্জাবি কিনলে প্রথম ক্লাস তোমাদের সাথে নিই, মিথ্যা কথা যদিও। তো তোমাদেরকে এত ভালোবাসি, বুঝতেই পারতেছো। ঠিক আছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, ব্যাপার আছে না, কি বলো? ঠিক আছে, সুন্দর তো লাগবেই, সুন্দর মানুষ ডেফিনেটলি সুন্দর লাগবে, এটা আবার বলা লাগে নাকি? আচ্ছা, ওকে বেস সাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ওয়াও। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে এই নেকলেস পড়বো। নেকলেস গল্পটা মূলত একটা নেকলেসকে নিয়ে, একটা নেকলেস, জাস্ট একটা নেকলেস, এই নেকলেসকে নিয়ে মূলত নেকলেস গল্প। তো বাংলা প্রথম পত্রের খুবই চমৎকার আমাদের একটা গল্প। আমরা চেষ্টা করব এই গল্পটা ভালো করে পড়ার জন্য। তো আসো আমরা তাহলে আস্তে আস্তে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসো আমরা দেখি। এখন এই গল্প আমরা আমি আগে একটু সামান্য হালকা করে একটু কথাবার্তা বলি, এন্ড হালকা করে একটু কথাবার্তা বলার পরে তারপর হচ্ছে তো হালকা করে হচ্ছে একটু মূল ভাব, যেটা ওই মূল ভাবটা বলে আমি ক্লাসে চলে যাব, মানে মূল জিনিসটাতে চলে যাব। তো আমি তোমাদেরকে একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে যে কখনো বিয়ে করার ক্ষেত্রে আর কি, ধরো তুমি কাউকে বিয়ে করবা, প্রেম করো, হোয়াট এভার, যেটাই করো, তো প্রথমেই মনে রাখবা যাদের অনেক বেশি চাহিদা, যাদের কি বেশি চাহিদা, তাদেরকে নিয়ে কখনোই জীবন চালানো যায় না। কি বলছি বলো? যাদের বেশি চাহিদা তাদেরকে নিয়ে কখনোই জীবন, মানে তাদের সাথে কখনো লাইফ লিড করা যায় না, জীবন তাদের সাথে কখনো অতিবাহিত করা যায় না। আমার কথা মনে হয় বুঝতে পারছো ব্যাপারটা। আমি তোমাকে একটু বুঝাই, তাহলে ভালো করে বুঝতে পারবা। তা আমাদের গল্পে যে নায়িকা, সে দরিদ্র পরিবারে, এক কেরানি পরিবারে তার জন্ম, বুঝছো? এই কেরানি পরিবারে তার জন্ম। এখন স্বাভাবিক, একটা কেরানির মেয়ে, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা হয় যে যারা একটু নিম্নবিত্ত, তাদের একটু নিম্নবিত্ত জায়গায় বিয়ে হয়, নিম্নবিত্ত পরিবার থেকে খুব উচ্চবিত্ত জায়গায় বিয়ে হয়, এরকম সংখ্যাটা খুবই কম।
তো এই যে কেরানির মেয়ে, ভাগ্যের তার চাহিদা ছিল অনেক বেশি। তার যে স্বামী হবে, তার অনেক টাকা পয়সা থাকবে, তার ঘর অনেক আলোকসজ্জাপূর্ণ থাকবে, ঘরের মধ্যে অনেক ফার্নিচার থাকবে, অনেক কিছু থাকবে, তার বৃত্ত থাকবে, গৃহবৃত্ত থাকবে, মানে তার অনেকগুলো চাকর বাকর থাকবে, তার আরাম করার জন্য আরামকে দ্বারা থাকবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকবে। হ্যাঁ, তার অনেক বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, সে তাদের সাথে ঘুরবে ফিরবে, নাস্তা করবে, অনেক কিছু, তার অনেক স্বপ্ন। তো ঘটনাক্রমে কেরানি পরিবারের মেয়ে শিক্ষা অফিসের এক কেরানির সাথে তার বিয়ে, অর্থাৎ তার বাপও কেরানি, তার জামাইও কেরানি। এখন জামাই বেটা কেরানি হলেও খুবই ভদ্রলোক ছিল। তো এই যে মেয়েটা ছিল আমাদের যে নায়িকা, এই নায়িকা তার বিয়ের পরে সব সময় তার মন খুবই খারাপ থাকতো। কেন তার মন খারাপ থাকতো? তার মন খারাপ থাকতো এই কারণে যে তার যে স্বামী, সেই স্বামী সামান্য বেতনে চাকরি করে। সামান্য বেতনে চাকরি করার জন্য তখন দেখা যায় যে সে আসলে সামান্য বেতনে চাকরি করার জন্য তার সবসময় মন মেজাজ থাকতো, মন মেজাজ খারাপ থাকতো, কারণ তার স্বামী আসলে তার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতো না বা পারতো না। তো একবার এই কেরানি অর্থাৎ তার হাজবেন্ড একবার শিক্ষা পরিষদের এক অনুষ্ঠানের বিয়ের এক প্রপোজাল পায়। সেই প্রপোজালটা তখন এই নায়িকাকে অর্থাৎ তার বউকে এনে দেয় যে দেখো, তোমার জন্য এমন একটা আজকে একটা খুশির নিউজ আছে। তো বললো কি খুশির নিউজ? বলছে শিক্ষা পরিষদের অফিসের একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে তুমি আর আমরা দাওয়াত পেয়েছি। এই অনুষ্ঠানটাতে কিন্তু সবাই দাওয়াত পায় না, তুমি আর আমরা দাওয়াত পেয়েছি। তো ফাইন, দাওয়াত পাইছো, ভালো কথা। তো তখন বললো যে দাওয়াত পাওয়ার পরে তার বউ সেই চিঠিখানা দেখে স্বাভাবিক খুশি হয়ে যাওয়ার কথা। এখন ধরো শিক্ষামন্ত্রীর কোনো একটা অনুষ্ঠানে, পারিবারিক কোনো একটা ফাংশনে তোমার দাওয়াত দিছে, তুমি খুশি হয়ে যাবে না? ওখানে যাবা না? বউ নিয়ে বললে তো কোনো কথাই নাই, হ্যাঁ, লুঙ্গি মাথার উপর উঠে দৌড় দিবা, এই অবস্থা হয়ে যাবে। তো তখন তার বউ ওই যে চিঠিখানা, ওই চিঠিখানা নিয়ে খুশি হয় নাই, সে তো অবাক, হাই তুমি খুশি হলো না, ঘটনা কি? তখন বললো এই চিঠি আমার জন্য না, তোমার কোনো বন্ধুর বউ, তার যদি অনেক দামি জামা স্বর্ণ গহনা যদি থাকে তাকে দিয়ে দাও। তো বললো কেন, কি হয়েছে? বলছে আমি যে তোমার ওখানে যে যাব সেটার জন্য আমার কোনো ড্রেস নাই, আমার কোনো শাড়ি চুড়ি নাই। তখন তার স্বামী বললো যে তুমি তো অনেক সুন্দর, তুমি একটা ন্যাচারাল কিছু ফুল কিনো, ন্যাচারাল ফুল দিয়ে তুমি সেখানে সেজে যেতে পারো, বাগান থেকে কিছু ফুল কিনতে পারো, সামান্য টাকা দিয়ে তুমি ফুল পাবে। তো যে বেডি মানুষ, যদি চাহিদা থাকে তাহলে, যদি মানে প্রয়োজনের থেকে যদি চাহিদা বেশি থাকে তাহলে জীবন শেষ, অতিষ্ঠ। তো বেডি বলল যে না, ওইরকম একটা জায়গায় আমি এরকম ফুল দিয়ে আমি সেজে যেতে পারবো না। তো তার জামাই তাকে, সে একটা অ্যামাউন্ট দাবি করলো, একটা ড্রেস কিনবে। তার জামাই বললো ওকে ফাইন, তুমি এই ড্রেসটা নিতে পারো, আমি টাকা দিব। তো স্বামী জামাইয়ের জন্য মানে বউয়ের জন্য যথেষ্ট চেষ্টা করতে। এখন তারপর বেডি এরপর বললো যে আমি যে সাজবো, আমার তো গহনা নাই। তখন বললো যে তুমি কিছু প্রাকৃতিক ফুল দিয়ে সাজতে পারো। বেডি বললো যে না, এত বড় জায়গায় যাবো, এখানে ন্যাচারাল ফুল দিয়ে সাজলে হবে না। তখন বললো আচ্ছা, আমরা কত বোকা, দেখো আমরা কত বোকা, তোমার এক বান্ধবী আছে, সেই বান্ধবী, আমরা ক্যারেক্টারগুলোর নাম একটু পরে জানবো, তোমার সেই বান্ধবী থেকে তুমি তো একটা গহনা তুমি তো ধার নিতে পারো একদিন 2 দিনের জন্য। তো বললো বাহ, ভালো তো। তো সেই বান্ধবীর কাছে গেল, বান্ধবী বললো যে ঠিক আছে, আমার এখানে, তাকে আলমারি খুলে দিছে, আলমারি থেকে তোমার যা যা গহনা পছন্দ তুমি সেগুলো নিতে পারো। এখন ওই বেডির, যেটার আমি বেডি করে বলতেছি, ডোন্ট মাইন্ড, ক্যারেক্টারগুলো একটু পরে পাবা, নামগুলো পরে পাবা, এখন বললে জিনিসটার নষ্ট হয়ে যাবে। তো ওই লোকে, ওই মহিলা একটা হার তার পছন্দ হয়েছে। এটা এতটাই সুন্দর যে আলমারি খোলার পরে সবার আগে ওইটার উপর মানে চোখ যাচ্ছে। তো তারপর সে, ওই মহিলা এটা নিয়ে তারপর যখন নাচতে মানে না, ওই অনুষ্ঠান যখন যেদিন হয়ে গেল, সে তার নতুন জামা কাপড় ওই গহনা দিয়ে সে সাজছে, সে ওই অনুষ্ঠানে গেছে। তো ওই অনুষ্ঠানে তখন বল নাচ হয়, বল নাচ মানে ওই যে ঘুরে 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 নাচে। তোমাদেরকে পড়তে গেলে এটার আমি দেখাবো, মানে ভিডিও দেখাবো যে আসলে বল নাচটা কেমন, এরকম ঘুরে 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 নাচে। এখন বেড়াই তো কেরানির বউ, কিন্তু বেড়াইরে সবাই, স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে ফোকাস করে, সবাই তাকায়। কি লেগে তাকায়? সবার মধ্যে সে সবচেয়ে সুন্দরী। আবার মনে করো নতুন ড্রেস,
আবার মনে করো গলায় দামি গহনা, বিশাল একটা অবস্থা, সবাই তার দিকে বল নাচ করতে চায়। ওই যে বল নাচ হচ্ছে কেমন, আমি তোমার বলি, এমনি দেখবা যে সিনেমাতে টিকটকে এমনি নাচায় মাইয়াদের, নাচায়, বুঝছো? দেখছো না, এইটাকে বলে আর কি এরকম এরকম টাইপ নৃত্য। যে বিভিন্ন পার্টি হয়, পার্টিতে তোমরা কেউ গেছে কিনা, সরি আমিও যাই নাই, মানে বললাম আর কি, যদি কেউ গিয়ে থাকে, আমি তো যাই নাই, দেখছি আর কি যতটুকু, যে এমনি এমনি করে এমনি মদের বোতল থাকে এমনি 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 করে নাচায় মাইয়ারে, বুঝছো? ঘটনা এরকম। এখন সবাই তার দিকে বেড়ি তো মানে গর্বে গর্বিত, কারণ সবাই তার দিকে তাকাচ্ছে। মেয়েরা তো আবার এটাই চাই যে সবাই তার দিকে তাকাবে, মানে মেয়েদের জীবনের একটাই সফলতা যে যখন কোথাও যাবে সবাই যদি তার দিকে তাকায়, এটা তার জীবনের মানে চূড়ান্ত সফলতা। তো যাই হোক, সে তখন ওখানে কাজ শেষ করে আসবে। তো এসে রাতে যথারীতি আস্তে আস্তে সকাল হয়ে গেছে, সারা রাত নাচার পরে সকাল হয়ে গেছে, বাসায় আসলো। তো বাসায় এসে হাতটা খুলবে, সেই সময় বললো যে নিজেকে আরেকবার, ধরো আমি আজকে একটা পাঞ্জাবি আমি যখন পরছি, পরেই আমি একবার মানে আয়নার সামনে গেছি যে আসলে কেমন লাগতেছে। তার পাঞ্জাবিটা ক্লাসের পরে যখন খুলে ফেলবো তখন কিন্তু আবার আয়নার সামনে দাঁড়াবো, তোমাদের সবারই এটা কমন পড়বে যে দেখে নি, খুলেই তো ফেলবো নতুন জিনিস, মানে দেখি কেমন। তো ওই বেডি চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমি একবার ওই ড্রেসটা আমি আরেকবার একটু পরি, আরেকবার মানে এই নতুন গহনাতে ড্রেসে আমি নিজেকে আরেকবার একটু দেখি। দেখার জন্য যখন সে আয়নার সামনে দাঁড়ালো, তখন দেখলো যে হীরার যে হারটা সে নিচে, ওই হারটা নাই। তো তখন পাশের রুমে তার জামাই প্যান্ট মাত্র অর্ধেক পড়ছে, মানে গল্পেই আছে, আমি বলতেছি না, মানে মাত্র অর্ধেক, মানে অর্ধেক পড়ছে না, অর্ধেক খুলতেছে, মানে অর্ধেক খুলছে আর অর্ধেক আছে। তখন সে চিৎকার দিল, তার জামাই ছুটে আসলো। তো ছুটে আসার পরে তারপর বলছে কি হলো, ঘটনা এই নাই। তারা গিয়ে এবার পুলিশের কাছে মামলা করলো, রাস্তায় গিয়ে জিডি করলো, রাস্তায় গিয়ে হাঁটলো, পুরাটা রাস্তায় গিয়ে দেখলো নাই, মানে যা যা করা দরকার সবকিছু করলো, কিন্তু নাই। তারা পুরস্কার ঘোষণা করলো হার যদি কেউ পায়। এখন ওই পরদিন তো হারটা তো জমা দিতে হবে ওই তার বান্ধবীর কাছে। এখন বান্ধবীরা তো বলতে পারে না হীরার হার, এত দামি হার, এই হার হারাই গেছে, এটা কি বলা যায়? তুমি আমার একটা লাখ টাকা কোটি টাকার একটা জিনিস নিছো, তুমি আমার সামনে হারাই এটা বলতে পারবা যে হারাই গেছে? তারা আবার বান্ধবী, এটা তো সম্ভব না। যেখানে মেয়েরা মেয়েদেরকে এক চুল পরিমাণ ছাড় দেয় না, ওখানে তোমার হীরার হার হারাই ফেলবো, এটা কি মানা যায়? কখনোই না। তো ঘটনা সেখানেই শেষ না। তারপর বললো ঠিক আছে, আমরা ওই গহনার মতো আরেকটা গহনা, আমরা মানে আরেকটা হার আমি তোমার বান্ধবীকে আমরা কিনে দিব, এটা আমাদের যত কষ্টই হোক। তাহলে তুমি এখন আপাতত তোমার বান্ধবীকে গিয়ে বলো যে তোমার ওই হারটার একটা আংটা ভেঙে গেছে। বইয়ের কাহিনী একেবারে 99% এরকম, কিছু একটু এদিক সেদিক হতে পারে, পড়তে গেলে আরো বুঝবা যে জিনিসটাকে যেভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করা যায়, মূল থিমটা তুমি যাতে বুঝতে পারো। তো বললো যে ঠিক আছে, তাহলে বলো একটা আংটা হারাই গেছে, 1 সপ্তাহ সময় লাগবে বা একটু সময় লাগবে, তো এই কথা বললো। এরপর তারা গেল ওই বিভিন্ন রয়্যাল প্যালেস নামক একটা গহনার দোকানে গেল, সেখানে গিয়ে ওই হারের মতো সেম একটা হার পেল। তো সেই হারটা আসলে যেই দাম বলছে, ওই দাম আসলে তাদের পক্ষে দেওয়া অসম্ভব। তখন তারা সেই হারটা ঋণ করে বিভিন্ন রকম কাজ করে তাদের জমানো অর্থ থেকে তারা ওই হারটা কিনে, এবং ওই হারটা কেনার পর যেই পরিমাণ তারা ঋণ করছে, ওই ঋণ শোধ দিতে তাদের 10 বছর লেগেছে। কয় বছর? 10 বছর লেগেছে। তো সেই মেয়ে যে কেরানির পরিবার, তার আরো বড় স্বপ্ন ছিল, সে এখন ঋণে পড়ে, স্বামী আগে তার ঘরে চাকর ছিল, চাকরানি ছিল, সেটা এখন দূর করে দিছে। সে এখন নিজের কাজ নিজে করে, নিজের তার সুন্দর হাত দিয়ে সে নিজের জামা কাপড় নিজে ধোয়, থালা বাসন নিজে ধোয়, কারণ এখন তার বুয়া রাখতে তার সেই সামর্থ্য নাই। আগে যাই ছিল তার তো আকাঙ্ক্ষা ছিল আরো বড়, এখন তো সে আরো ডাউন। এভাবে 10 বছর পরে তার ওই বান্ধবীর সাথে একবার হঠাৎ করে তার সাথে দেখা। তো সে বললো না, যেই বান্ধবীর জন্য আমি 10 বছর আমার এই অবস্থা হয়েছে, সেই বান্ধবীকে আজকে বলতে হবে, কারণ আমি তো তার সবকিছু দিয়ে দিলাম, তার হাত তো আমি তাকে ফিরে দিলাম। তখন বললো, তখন তার বান্ধবীর সামনে গেছে, তার বান্ধবী বলছে তুমি, বললো যে কে আপনি? তার বান্ধবী কে আপনি? আমি তো চিনি না আপনাকে। তো বললো কি বলো, আমি তো তোমার বান্ধবী অমুক। বলছে হাই মাতিলদা, এ কি অবস্থা তোমার? মানে 10 বছর কামলা খাটতে খাটতে বেডির আর চিনাই যায় না। তো বললো কি অবস্থা তোমার? বলছো তোমার জন্য এমন হয়েছে। তো বললো কেমনে? বললো ঘটনা এই 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 এইটা 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 ঘটনা, এই ঘটনা যে তোমার হাতটা ফেরত দিতে গিয়ে। তখন তার বান্ধবী হাসতেছে, বললো তুমি হাসতেছো কেন? বলে আরে বোকারাম, ওই হারটা তো হীরের হার না, এটা তো নকল, সামান্য মূল্যের একটা হার। এখানেই আসলে গল্প ক্লোজ, বুঝছো? তো এই হচ্ছে আমাদের গল্পের মূল থিম। আমরা এখন আমাদের যে মূল যে আমরা সেখানে আস্তে আস্তে
তাহলে আমার মনে হয় যে চলে যেতে পারি। মূল গল্পটা এখন এখানে পড়বো, সুন্দর করে চলে আসবে। তো আমরা লাইন বাই লাইন পড়ার জন্য চেষ্টা করবো। আমাদের মোট ইনশাল্লাহ 2টা ক্লাস হবে, আশা করি 2টা ক্লাসের মধ্যে আমাদের খুব চমৎকারভাবে জিনিসগুলো শেষ হয়ে যাবে। ওকে, তো এরপর দেখো আমরা একটু দেখি। তো সে ছিল সে বলতে এখানে বোঝানো হচ্ছে মাতিলদা, ওই মহিলার নাম ছিল মাতিলদা। এটা কিন্তু আমাদের দেশি কোনো ঘটনা না, মানে এই ক্যারেক্টারগুলো দেশি না, ভিন দেশি। তো বলো যে সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে, অর্থাৎ তার ভাগ্যই মনে হয় যে খারাপ, সেই খারাপের কারণে তার একটা কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, অর্থাৎ তার জীবনে কোনো আনন্দ ছিল না, কোনো আশা ছিল না, কারণ টাকা না থাকলে আশা থাকে না। পরিচিত হবার, প্রশংসা হবার, প্রেম লাভ করা এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না, কারণ সে গরিব ঘরের মেয়ে। খুব বড়লোক পরিবারে সে বিয়ে করবে এটা আসলে তার পক্ষে সম্ভব ছিল না। ওকে, তাই শিক্ষা অফিসের এটা সামান্য হবে, সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। যদি আসলে কেরানিকে সে বিয়ে করতে চায় নাই, কিন্তু পরিবার সবকিছু মিলাই সে আসলে শিক্ষা পরিষদের কেরানিকে বিবাহ করে নেয়। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো, অর্থাৎ নিজেকে খুব দামি ড্রেস দিয়ে, দামি গহনা দিয়ে সে সাজাইতে পারতো না, এই জন্য সে নিজের মতো করেই থাকতো। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী, অর্থাৎ তার সার্কেলের বাকি যারা আছে তার মধ্যে সে সবচাইতে বেশি অসুখী, এটা সে ফিল করে, মনে করে। তাদের কোনো জাতি বর্ণ নেই, অর্থাৎ তাদের কোনো জাতি বর্ণ নেই, কারণ জন্মের পর থেকে পরিবারে তারা শ্রী মানে হচ্ছে রূপ, সৌন্দর্য, মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত মানে হচ্ছে জন্মগত, সহজাত চাতুর্য মানে জন্মগতভাবেই চালাকি, চাতুর্য, প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তাই হলো তাদের অভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েও বিশিষ্ট মহিলা সমকক্ষ করে তোলে। সর্বদা তার মনে দুঃখ, অর্থাৎ ওই মহিলার মনে সবসময়, শুনো, তোমার যখন চাহিদা বেশি থাকবে তখন কখনো তুমি সুখী হতে পারবে না। যখন তোমার চাহিদা অনেক বেশি থাকবে তখন কখনোই তুমি সুখী হতে পারবে না। তোমার যদি একটা 5তলা বিল্ডিং থাকে, তোমার চিন্তা থাকবে যে আগামী 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমি কিভাবে এই 5তলা বিল্ডিংটাকে 6তলা করব। তার মানে তোমার ভিতরে ওই একটা তাড়না সবসময় কাজ করবে যে আমি কিভাবে ওই 6তলা বিল্ডিং করব। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষই এরকম, আমরা যা 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 আছে আমরা চাই এর থেকে উপরে যাবো, ওর থেকে উপরে যাবো। এই জন্য আমরা নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকলে আমাদের মন সবসময় কি থাকবে, প্রফুল্ল থাকবে। আর নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট না থেকে খালি উপরের দিকে উঠার জন্য আকুতি মিনতি এবং সেটা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমাদের মনের যে শান্তি ওটা আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। যত সব সুরুচিপূর্ণ এবং বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে, অর্থাৎ এটা সে ভাবে, মনে হচ্ছে যে বিলাসিতার বস্তুর জন্যই আমার জন্ম হয়েছে, কিন্তু আমার ভাগ্য খারাপ, কেরানির পরিবারে জন্মগ্রহণ করছে, এই জন্য এগুলো আমার জন্য না। তার বাসকক্ষ মানে যেখানে সে ঘুমায়, তার বাসকক্ষ হত দরিদ্র, জীর্ণ দেওয়াল এবং হতশ্রী দেওয়াল, অর্থাৎ হতশ্রী মানে হচ্ছে দেখতে সুন্দর না, এরকম দেওয়াল, জীর্ণ চেয়ার, অর্থাৎ জীর্ণ মানে হচ্ছে পুরনো চেয়ার। তার বাসগৃহে যে রুমে সেই থাকে, সে চায় যে ওই রুমে অনেক দামি দামি ফার্নিচার থাকবে, বাট সেগুলো কিছুই নাই। আছে একটা মানে পুরনো একটা চেয়ার, একটা মানে রং উঠে গেছে এরকম একটা হতশ্রী একটা দেওয়াল, বিবর্ণ জিনিসপত্র মানে খুব দামি জিনিস না, খুব মলিন, বিবর্ণ মানে হচ্ছে মলিন জিনিসপত্র, এগুলো তাকে ব্যথিত করত। তার মতো অবস্থা অন্য কোনো মেয়ে জিনিস যদি লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। অর্থাৎ সে খর্বাকায় মানে হচ্ছে খাটো, ব্রেটন মানে হচ্ছে ছোট একটা জাতি, এটা একটা জাতির নাম হচ্ছে ব্রেটন জাতি। এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, অর্থাৎ সে যে ঘরে থাকে সে ঘরটা তৈরি করেছিল একটা ব্রেটন জাতির মানুষজন। হ্যাঁ, তাকে দেখলেই তার মনে হয় বেদনা বড় দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে ওঠে। সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোক মণ্ডিত পার্শ্ব কক্ষ, অর্থাৎ সে চিন্তা করে তার থাকবে উচ্চ প্রাচ্য চিত্র শোভিত, অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্র শোভিত খুব দামি দেওয়াল, এই ধরনের তার বিভিন্ন ধরনের ব্রোঞ্জ থাকবে, বিভিন্ন ধরনের আলোকমণ্ডিত বাতি থাকবে, এগুলো সে চিন্তা করে যে এই জিনিসগুলো তার ঘরে থাকবে। এই জন্য তার ঘরটা যে বানাইছে ব্রেটন জাতি, তাকে দেখলে তার খুব কষ্ট লাগে যে এই ঘরটা অথচ এমন হওয়ার কথা ছিল না, আমি যদি মানে আমার বাপ যদি বড়লোক হইতো তাহলে ব্যাপারটা এরকম হইতো না। আর থাকবে 2 জন বেশ মোটাসোটা গৃহবৃত্ত, মানে গৃহবৃত্ত বলতে বোঝানো হয় মানে চাকর, তার খুব মোটাসোটা কি থাকবে 2টা চাকর থাকবে, এটা সে ভাবে। ওকে, বডিগার্ড থাকবে। তারা খাটো পায়জামা পরে যে বড় এক আরামকে দ্বারা 2টো গরম করার যন্ত্র মানে হচ্ছে রুম হিটার আর কি, রুম ঠান্ডা করার জন্য যেমন এসি, রুম গরম করার জন্য তেমনি রুম হিটার,
হ্যাঁ, সেই হিটার থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নির্দল মানে হচ্ছে ঘুম পেয়েছে এমন হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, অর্থাৎ সে চিন্তা করে যে তার একটা বৈঠকখানা থাকবে। ওই মেয়েটার কথা বলতেছে। হ্যাঁ, ওই মেয়েটা তার একটা কি থাকবে, বৈঠকখানা থাকবে পুরনো রেশমি পর্দার। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে অনেকবার যে তার বৈঠকখানায় কি ধরনের পর্দা থাকবে বলতো? রেশমি পর্দা থাকবে, রেশমি কাপড়ের পর্দা। রেশমি কাপড় অনেক দামি কাপড়, তো সেরকম পর্দা থাকবে, সেখানে ঝুলবে, থাকবে তাতে চমৎকার আসবাব মানে কি, বিভিন্ন ধরনের ফার্নিচার। হ্যাঁ, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। অর্থাৎ টেবিলের উপর এমন জিনিস থাকবে, সেই ফার্নিচার গুলোর উপর যেগুলো দেখে মানুষের কৌতূহল জাগবে। মাঝে মধ্যে মানুষের বাসাতে গেলে ফার্নিচারের উপরে কিছু শোপিস টাইপ জিনিসপত্র থাকে, ওগুলো দেখলে আমাদের মধ্যে খুব কৌতূহল জাগে যে এটা কেমন, এটার দাম কেমন। সে চায় যে তার যে আসবাবপত্রগুলো থাকবে, আসবাবপত্রগুলো মানুষ তাকে জিজ্ঞেস করবে যে এটা কোথায় পাইছেন, এটা কত টাকা দিয়ে নিছেন। এরকম কৌতূহল জাগে না মানুষের মধ্যে? যে মানে খুব কৌতূহল মানুষের মধ্যে জাগে যে আমার জিনিস কেউ আমাকে জিজ্ঞেস করে। আমি একটা ড্রেস পরছি, মানুষজন আমাকে জিজ্ঞেস করুক যে এই ড্রেসের দাম কত। আমি যখন বাইক কিনছি রয়্যাল এনফিল্ড, তখন আমার কাছে খুব ভালো লাগতো, আমি খুব ফিল করতাম যে রাস্তায় বাইরে হলেও, বাইক তো বাংলাদেশে নতুন না, তো রাস্তায় বাইরে হলে, আমি তো আবার মোটামুটি প্রথম দিকে বাইক পাইছি, রাস্তায় বাইরে হলে খালি মানুষ জিজ্ঞেস তো কত টাকা, হ্যাঁ কত মাইলেজ, এই সেই, কবে পাইছেন, মানে অনেক কিছু জিজ্ঞেস। তখন খুব ভালো লাগতো। এখন বাইক নিয়ে বাইরে হই না, বিরক্ত লাগে। বাইরে হলে এত মানুষ জিজ্ঞেস, মানে গাড়ি চালাবো না, মানুষের প্রশ্নের উত্তর দিব, কয়জনের প্রশ্নের উত্তর দিব। এই স্বাভাবিকভাবে মানুষজন এরকমটা চায়। হ্যাঁ, তো এই জিনিসটা তার মধ্যেও ছিল। সেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ, সব মেয়েদের কাম্য, যেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকেল 5টায় গল্প গুজব করার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। অর্থাৎ তার পাশে একটা কক্ষ থাকবে, সেখানে সে তার অন্তরঙ্গ বন্ধু যারা আছে তাদের সাথে গল্প করবে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল এক টেবিলে তার স্বামীর বিপরীত দিকে যখন সে সন্ধ্যাবোজ বসে। এবার বাস্তবতা বলতেছে। বাস্তবতা হচ্ছে একটা 3 দিন ধরে একটা টেবিল ক্লথ তার আসলে ঘরে, ওই টেবিল ক্লথ মানে হচ্ছে টেবিলের উপরে যে কাপড়টা দেয় ওটা আর কি, বা যে প্লাস্টিকটা দেয়, যখন সন্ধ্যাবোজ করতেছে মানে সন্ধ্যার খাবার যখন খাচ্ছে, হ্যাঁ, এবং খুশির আমেজ তার স্বামীর, হ্যাঁ, বড় সরুয়ার পাত্রটি ঢাকনা তুলে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো, সরুয়া মানে হচ্ছে ঝোল আর কি, হ্যাঁ, এর থেকে কিছু আমি চাই না। তখন তার মনে পড়ে আড়ম্বরপূর্ণ সন্ধ্যাভোজের কথা। অর্থাৎ যখন তার স্বামীকে সে মাছের শুরুয়া মানে ঝোল দেয়, তখন তার স্বামী বলে যে এই অনেক ভালো মানুষ, তার স্বামী তার উপর খুশি হয়। আর ঠিক তখন খাইতে বসলে ওই মেয়েটার মধ্যে চিন্তা হয় তার সন্ধ্যাভোজটা কল্পনায় কেমন হবে। সে চিন্তা করতেছে উজ্জ্বল রূপ্য পাত্রাদি, অর্থাৎ সাধারণত এরকম প্লাস্টিকের যেই পাত্র, প্লাস্টিকের না, সিলভারের যেই আমরা যেই পাতিলে যে ভাত খাই, এই পাতিলগুলো থাকবে না। কাচের যে আমরা বাটিতে ভাত বেড়ে খাই এরকম বাটি থাকবে না, সেটা হচ্ছে রূপাদি, অর্থাৎ রূপার তৈরি পাত্র তার থাকবে, বাটি প্লেট এগুলো থাকবে। মায়াময় বনভূমি থেকে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি এবং বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পাত্র দিয়ে ঢাকা দেওয়ালের কামনা, অর্থাৎ তার অনেক কিছু থাকবে, খাবার দাবার মানে সব ডিফারেন্ট টাইপের থাকবে। সে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপরূপ খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে নেকলেস গল্প উল্লেখিত রুই মাছটির রং কেমন? উত্তর হচ্ছে এই কি, গোলাপি রং, পিঙ্ক কালার। বুঝছো? এই সে চিন্তা করে, মেয়েদের চিন্তা যেমন সবসময় পিঙ্ক কালার নিয়ে, পিঙ্ক কালার। তো আমাদের নেকলেস গল্পের নায়িকাও সেও চিন্তা করে যে রুই মাছটা হবে পিঙ্ক কালার। বুঝছো? মানে অবস্থা চিন্তা করো। অথবা মুরগির পাখনা খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। অর্থাৎ সে ওই যে রোহিত মাছটা যে আছে বা রুই মাছটা আছে, ওই পিঙ্ক কালারের রুই মাছের টুকরা খেতে খেতে সে প্রণয় কাহিনী শুনবে, প্রেমের আলাপ শুনবে, চুপি চুপি কেউ তাকে প্রেমের লীলা শোনাবে, এগুলো সে শুনবে। এটা তার কল্পনা। ঠিক আছে, ক্লাসের দিকে ফোকাস করো প্লিজ। তার কাছে ফ্রক হচ্ছে মেয়েদের যে ড্রেস, ওকে, সেই ড্রেস। ফ্রক বা জড়োয়া হচ্ছে মণিমুক্তা খচিত গহনা। জড়োয়া গহনা নেই বলতে কিছুই নেই, অথচ ওইসব বস্তু তার প্রিয়। অর্থাৎ মাতিলদার তার দামি কোনো গহনা নেই, বাট তার ওই দামি গহনার প্রতি তার সবচেয়ে বেশি আগ্রহ, এটাই তার সবচেয়ে প্রিয়। ওসবের জন্যই তার সৃষ্টি। অর্থাৎ তার ধারণা যে উপরওয়ালা আমাকে সৃষ্টি করছে দামি জিনিস উপভোগ করার জন্য, এনজয় করার জন্য, সুখী করার, কাম্য হওয়ার, চালক ও প্রণয় যাচিকা হবার কতই না ইচ্ছা। অর্থাৎ তার ইচ্ছা এরকম। এখন এই মাতিলটা যদি এই যোগ হইতো তাহলে এগুলা আইফোন, তার ড্রিম থাকতো কি আইফোন, তারপর হচ্ছে কি আইপ্যাড, তারপর হচ্ছে আরো এইরকম অনেক জিনিস। এইসব জিনিস তার কি থাকতো, ডেলি রেস্টুরেন্টে যেত, এগুলো থাকতো তার। এখনকার দিনে হলে তার এই স্বপ্ন থাকতো।
এখনকার দিনে হলো স্বপ্নগুলো পূরণ করা সহজ। মেয়ে বাপে রিক্সা চালায়, বাপে কামলা দেয়, প্রফেশনকে ছোট করতেছি না, তো মেয়ে কেমনে আইফোন 16 প্রো ম্যাক্স চালায়? আমার কথা বুঝো, মেয়ের বাপে 20,000 টাকা বেতনে চাকরি করে, তাহলে মেয়ে কেমনে আইফোন 16 প্রো ম্যাক্স চালায়? কথা বুঝো ভালো করে। তার মানে কি ঘটনা অন্যটা, কথা বুঝো নাই। তো এই মাতিলটা হয়তো সেই সুযোগ পায় নাই, কারণ সে 25 সাল 24 সাল 25 সালের মেয়ে না, বহুত আগের ঘটনা, কথা বুঝো, বুঝছো? তার কনভেন্ট মানে হচ্ছে মানে খ্রিস্টান মিশনারিদের একটা নারী মানে একটা স্কুল আর কি, সেই স্কুল, এটাকে বলছে কনভেন্ট। তার কনভেন্টের এক সহপাঠিনী অর্থাৎ তার এক ক্লাসমেট, এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করলেই তার মন ভালো লাগতো না। অর্থাৎ তার এক বান্ধবী ছিল, মানে বান্ধবীর সাথে যখন তার মানে এই যে একজন বলছে বিএমডাব্লিউ মানে বুঝি নাই, ও বিএমডাব্লিউ গাড়ি, ও বিএমডাব্লিউ দেয় মেয়েদেরকে, ও মাই গড, তাই? তো বিএমডাব্লিউ দেয়, কি বলো? তো যাই হোক, একজন বলছে রাশিয়ান রুই মাছ, মানে বুঝলাম না ভাই তোমরা এমন কেন, হ্যাঁ? আচ্ছা, তো এখন খেয়াল করো বাবা, আমি যেখানে ছিলাম, তো তার বান্ধবীর সাথে, তার বান্ধবী খুব বড় লোক ছিল, বান্ধবীর সাথে দেখা করলে তার ভালো লাগতো না। তো দেখবা সাধারণত মেয়েদের ক্ষেত্রে জিনিসগুলো, মেয়েরা ডোন্ট মাইন্ড, বাট এটা বাস্তবতা, ছেলেদের ক্ষেত্রে এগুলো একটু কম কাজ করে তবে তুলনামূলক কম। মেয়েরা দেখবা যে বান্ধবী একটু বেশি সুন্দর, ওর সাথে মিশে না। যে বান্ধবীর একটু বেশি টাকা পয়সা, ওই বান্ধবীর সাথে মিশে না। ওকে হয়তো হাই এলো বললো, মনে মনে কিন্তু তার ঠিকই হিংসা করে, এরকম আছে মেয়েদের ভিতরে এই জিনিসগুলো বেশি। তো মাতিলদাও এরকম, যখন তার একটা বান্ধবী ছিল কনভেন্টের, তার স্কুলের একটা বান্ধবী ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, মাতিলদা তাকে দেখলে খুব হিংসা করতো যে আমি এত সুন্দর, অথচ আমার টাকা নাই আর তোর টাকা পয়সার অভাব নাই। এই জন্য সে কি করতো, সে হিংসা করতো, বুঝছো? এরপরে এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। অর্থাৎ তার একটা ধনী বান্ধবী ছিল, এই ধনী বান্ধবীর সাথে দেখা করতে তার মোটেই ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগে, বিরক্তি, দুঃখ, হতাশা, নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদে। অর্থাৎ সমস্ত দিন ধরে সে কান্না করে যে আমি এটা কি দেখলাম, আমার বান্ধবীর এত কিছু। এই জিনিসটা যখন কাজ করে না, তখন মানে মানুষ আসলে মানে সেলফ স্যাটিসফ্যাকশন যেটা, ওই লেভেলটা আসলে নষ্ট হয়ে যায়। তখন মানুষ নিজেকে নিজে কষ্ট দেয়, মানে তখন তার কষ্টের কারণ সে নিজেই। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা একটু লেভেল 1 এ কোশ্চেনগুলো সলভ করি। এখানে বলছে মাদাম লুইসেল জীবনের কোনো আনন্দ ছিল না কেন? জীবনে কোনো আনন্দ ছিল না কেন? যে কেরানি পরিবারে জন্মগ্রহণের জন্য, স্বামীর অসুস্থতার জন্য, নিজের বিদঘুটে চেহারার জন্য, পিতার অসুস্থতার জন্য। অর্থাৎ কোন কারণে তার জীবনে কোনো আনন্দ ছিল না? ঠিক আছে, ওকে। ওকে, তাহলে খেয়াল করে দেখো এটা কি হবে। এটা হচ্ছে উত্তর হচ্ছে ক, মানে কেরানির পরিবার। এটা বারবার আমরা কোশ্চেনগুলো সলভ করছি। তো এখানে বলছে মাদাম লুইসেলের ধারণা কোন ধরনের বস্তুর জন্য তার জন্ম হয়েছে? স্বল্প মূল্য, রুচিহীন, সুরুচিপূর্ণ, মূল্যহীন। তাহলে কোন ধরনের বস্তুর জন্য তার জন্ম হয়েছে, এটা তার ধারণা। তাহলে বলো তো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সুরুচিপূর্ণ। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি যে কারা আরাম কেদারায় ঘুমিয়ে থাকবে বলে মাদাম লুইসেল, এখানে লুইসেল হবে, হ্যাঁ লুইসেল ভাবতো। তাহলে কারা? সে নিজে, তার স্বামী, তার গৃহবৃত্ত। মানে আরাম কেদারায় ঘুমিয়ে থাকবে কে? না, এই কোশ্চেনের আনসার তোমরা অনেকেই ভুল করো। এই কোশ্চেনের আনসার মনে করো সে নিজে, না, এখানে বলছে তার গৃহবৃত্ত। ওকে, মানে তার চাকর বাকররা আরাম কেদারাতে ঘুমাবে। থাকবে তাতে বিভিন্ন রকম চমৎকার আসবাব। এখানে কিসের কথা বলা হয়েছে? পার্শ্ব কক্ষ, বাসকক্ষ, খাবার কক্ষ, বৈঠকখানা। তাহলে বুঝতে পারতেছে এটার উত্তর হচ্ছে কি? বৈঠকখানা। অর্থাৎ তার বৈঠকখানায় নানা ধরনের কি থাকবে? আসবাব থাকবে। ওকে, আচ্ছা, এরপর দেখো ও কি ভালো মানুষ কার সম্পর্কে মসিয়ে লুইসেল এ কথা বলেছে? শিক্ষামন্ত্রী ফরেস্টিয়ার মাদাম লুইসেল। তোমাদেরকে একটু বলি, আমরা যেমন পুরুষদেরকে বলি জনাব, তো ফ্রান্সে এই পুরুষদেরকে জনাব বলতে, আমরা যেটাকে জনাব বলি, ওখানে ওটাকে বলে মসিয়ে। আর নারীদের ক্ষেত্রে আমরা বলি নাকি জনাবা, ম্যাম, তখন এই ম্যাম থেকে মূলত এই মাদাম বলে মেয়েদের ক্ষেত্রে। তাহলে মসিয়ে লুইসেল মানে হচ্ছে কে বলতো? মসিয়ে লুইসেল মানে হচ্ছে স্বামী, আর মাদাম লুইসেল মানে হচ্ছে স্ত্রী। এই দুটো জিনিস মনে রাখবা, নাহলে পারবা না। তাহলে উত্তর ডেফিনেটলি তার বউ সম্পর্কে, মানে মাদাম লুইসেল সম্পর্কে।
নেকলেস গল্পে কোন মাছের উল্লেখ আছে? এটা অনেকবার পরীক্ষাতে কোশ্চেন আসছে। তাহলে বলো তো নেকলেস গল্পে কোন গল্পের উল্লেখ আছে? নেকলেস গল্পে কোন গল্পের উল্লেখ আছে? ওকে, তো তাহলে দেখো ভাইয়া উত্তর হচ্ছে কি রোহিত মাছ, মানে রুই মাছ আর কি। কি খেতে খেতে মাদাম লইসেল প্রণয় লীলা, এখানে লীলা হবে, প্রণয় লীলার কাহিনী শোনার কল্পনা করেন। কি খেতে খেতে মাদাম লইসেল প্রণয় লীলার কাহিনী শোনার কল্পনা করেন? মুরগির পাখনা, হাঁসের মাংস, সুস্বাদু কেক, হরিণের মাংস। তাহলে এটার উত্তর হচ্ছে মুরগির পাখনা। ওকে, লাইনটা মনে আছে কিনা? এরপর আসো আমরা লেভেল 1 আমাদের শেষ, এরপর আমরা আবার পড়ি। এরপর বলছে এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী, মানে তার স্বামী বলতে মশিয়ে লইসেল, ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি। অর্থাৎ সে একটা খাম এনে তার বউকে বলে যে তোমার জন্য একটা জিনিস আনছি। মেয়েটি তাড়াতাড়ি খাম ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো, তাতে নিচের লেখাগুলো মুদ্রিত ছিল। মুদ্রিত মানে হচ্ছে কি, নিচের লেখাগুলো মুদ্রিত মানে হচ্ছে লেখা ছিল। ওকে, নিচের এগুলো কি ছিল? লেখা ছিল। ওকে, তো সেই লেখাগুলো কেমন? জনশিক্ষা মন্ত্রী মাদাম জর্জ রেম্পনুন, হ্যাঁ রেম্পনন, এটার মানে প্রোনাউন্সিয়েশন হচ্ছে রেম্পনু, ঠিক আছে, রেম্পনু একসাথে উচ্চারণ করলে মানে প্রোনাউন্সিয়েশন হয় না। আগামী 18ই জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট এই তারিখটা, 18ই জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ এই তারিখটা। 18ই জানুয়ারি সন্ধ্যায় তাদের ঘরের বাসগৃহে মশিয়ে ও মাদাম, মানে মশিয়ে বলতে বোঝাচ্ছে মানে পুরুষকে, আর মাদাম বলতে বোঝাচ্ছে ওই মাদাম লইসেলকে। ওকে, লইসেল উপস্থিত কামনা করেন। তার স্বামী যেমন আশা করছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষ মানে হচ্ছে রাগ, বিদ্বেষ ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে, বিড়বিড় করে বলে, ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো? অর্থাৎ তুমি যে বলতেছ যে এই কার্ডটা রাখার জন্য, তো এই কার্ডটা দিয়ে আমি কি করব? মানে সে ভাবছে তার বউ এই শিক্ষা পরিষদের এই মানে আমন্ত্রণটা পেয়ে সে খুব খুশি হয়ে যাবে। তো এইটার জন্য সে ভাবছে যে এরকম হবে, কিন্তু তার বউ উল্টা আরো রাগ করছে এটা দেখে। কিন্তু লক্ষ্মীটি, মানে তার বউকে সে ডাকতেছে, কি বলে ডাকতেছে? লক্ষ্মীটি। এখান থেকে পরীক্ষাতে এটা প্রশ্ন আসে, সে কি বলে ডাকছে? উত্তর হচ্ছে লক্ষ্মীটি। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম ছেলেরা এরকম, অথচ বেটার জীবনে অশান্তি নেমে আনছে এই বেরি, কিন্তু সে কিন্তু তাকে লক্ষ্মী বলে ডাকতেছে, অথচ সে কিন্তু বাস্তবিক আগা গোড়া পুরোটাই অলক্ষ্মী, তাই না? লক্ষ্মী বলে, ছেলেদের মন অনেক সহজ সরল। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, একটা জোগাড় করতে আমাকে, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই এখানে চায়, অর্থাৎ এই যে কার্ডটা, এই কার্ডটা তো সবাই চায়, কারণ মন্ত্রী পরিষদে সেখানে সবাইকে দেখা যাবে, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে, অর্থাৎ সরকারের যত এমপি মন্ত্রী যা আছে সবাইকে এখানে দেখা যাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠলো, এই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব তুমি বলে মনে করতেছো? অর্থাৎ তুমি বলে মনে করতেছো আমি যাব? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি। সে বিব্রত ভাবে বলে, কেন? আমরা থিয়েটারে যাওয়ার সময় তুমি যে পোশাকটি পরেছো সেটা পরবে, ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার স্ত্রী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে, এটা মেয়েদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, মানে ঘটনা কিন্তু, আচ্ছা বলো এখানে কি ঘটনা কি কাদার মতো কোনো ঘটনা হয়েছে? কথা বল, তোমার আইনে কার্ড দিছে, তুই গেলে যাবি, তো বাবা ঠিক আছে, সরি বাবা না, বাবা তো বলা যাবে, যে স্বামী আমি যাব, ঠিক আছে রেডি, আর যাবো না, আচ্ছা ফাইন আমি যাবো না, আমার শরীর খারাপ বা আমার ড্রেস নাই। তো জামাই আবার বলছে, থিয়েটারে তুমি যে ড্রেসটা পরছো, ড্রেসটা আমার খুব সুন্দর, ওটা তুমি পড়তে পারো। তাহলে এখানে কান্দার তো কিছু নেই, আমার বলো এখানে কান্না করার মতো কিছু, তো হুদা চোখের পানির দাম এত সস্তা কেন রে তোর কাছে? কথায় কথায় এত চোখের পানি এত চোখের পানি কই থেকে আসে? কিরে কই থেকে আসে? এরপর দেখো সে আতঙ্কে নির্বাক হতবুদ্ধি হয়ে গেল, মানে বেটা তো মানে থতমত খাই গেছে, কি রে ভালো কথার ভিতরে বউ কান্নাকাটি শুরু করে, মানে ধরো এরকম একটা ঘটনা, খুব ভালো কথা বলতেছে, খুব ভালো একটা আমন্ত্রণ পত্র, বউ হাউমাউ করে কান ধরছে, তো বেটা তো মানে সুইসাইড, মানে বেটা তো স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, যে কি হলো ও তো এরকম চিন্তার মধ্যে পড়ে গেছে। তার চোখের পাশ দিয়ে বড় বড় দুফোটা অশ্রু, আবার মানে দেখছো আবার সাথে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তার গালের উপর দিয়ে গড়িয়ে পড়লো। সে থতমত ভাবে বললো, কি হলো তোমার? মানে তার জামাই জানতে চাচ্ছে কি হয়েছে।
প্রবল চেষ্টায় নিজেকে বিরক্তি দমন করে তার সিক্ত কণ্ঠ মানে ভেজা গাল মুছে শান্ত গলায় জবাব দেয়, কিছুই না। আবার মেয়েদের এটা একটা কমন ডায়লগ, মনে করে কান্না কাটি কইরা উল্টে পাল্টায় সব ভাঙ্গা মাইঙ্গা সবকিছু করে তারপর কইব না আমার কিছুই হয় না, না কিছুই না, মানে কি হয়েছে ক না কিছুই না। তো কিছুই যদি না তাহলে কানলি কেন? কান্নার তো একটা রিজন আছে, তুই পাগল নাকি? মানে পাগল। যাই হোক, কন্ট্রোল তানবীর প্লিজ কন্ট্রোল, আমার মেয়ের আবার খেপে যাবে। যাই হোক, আচ্ছা এবার দেখো, শুধু আমার কোনো পোশাক নাই বলে আমি এই ব্যাপারটাতে যেতে পারবো না, অর্থাৎ আমি যাব না। কারণ কি? কারণ একটাই, আর সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে গিয়ে যে আমার কোনো পোশাক নাই, জাস্ট এই কারণে আমি যেতে পারবো না। আচ্ছা তাহলে দেখো তার লজিকটা খেয়াল কর, তার লজিক হচ্ছে তার কোনো পোশাক নাই। এরপর সে এইটাও বলছে যে আমার পোশাক নাই শুধু, তার মানে কি একটাই কারণ, শুধু আমার কোনো পোশাক নাই ওই ব্যাপারে যে, তার মানে আমার পোশাক হইলে ফাইন আমি যাব। কথা বুঝো, তার যদি পোশাকের ব্যবস্থা হয় তাহলে সে যাবে। আসো আমরা একটু ঘটনা দেখি। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কারখানা নিয়ে তাকে দাও, এই যে একটা খোঁচা মারা কথা বলছে। আচ্ছা তুমি না গেলে না যাবা, তুমি কেন এটা বলতে হবে যে তোমার কোনো কলিগের, তোমার কোনো সহকর্মীর যদি বইয়ের এর থেকে ভালো পোশাক থাকে তাহলে তুমি গিয়ে তাকে দাও। বেড়া কি ওই কার বইয়ের কি পোশাক আছে এই খবর কি বেড়ায় রাখছে? ধরো আমি বিয়ে করছি, আমি তো ভাই এগুলো পড়াইতে পড়াইতে আমি, তোমরা বলো ভাই বিয়ে করবি, কেন করি না বা কেন করতেছি না এখন, কেন এই পেইন তো নিতে পারবো না রে ভাই। অতটুকু ধৈর্য, অতটুকু সহ্য শক্তি, অতটুকু মানার ক্ষমতা এখন আমার হয় নাই। আমি দিলাম যে তোমার জন্য এইটা এই, আমার যদি উল্টা বলো না এটা আমি পরবো না, তোমার অফিসে তোমার কোন কলিগের বউ আমার থেকে যদি আর ভালো পোশাক থাকে তাহলে এটা গিয়ে তাকে দাও, এটা কি না? আমি কি তাহলে কি আমার মানে অফিসের বেড়ার বউয়ের কি কি জামা আছে, দেখতে কেমন, কি কি শাড়ি আছে, এটার খবর কি আমি রাখবো? এটা কেমন কথা ভাই, এগুলো কেমন অমানবিক কথা, তুমি চিন্তা করো। মানে বেড়ায় আসলে না পৃথিবীর সবচেয়ে মানে সহ্যশীল মানুষ, ধৈর্যশীল মানুষ এই গল্পের নায়ক বসিয়ে লইছে। আমি হলো তো মনে করো কথার মানে মনে করো মানে পরের বাক্য বলার আগে দেখা গেল যে প্যান্টের বেল্ট আমার হাতে, ওকে। আচ্ছা এরপর দেখো সে মনে মনে দুঃখ পায়, তারপর সে জবাব দেয় আচ্ছা মাতিলটা বেশ তো, চলো আলাপ করি আমরা। আচ্ছা তুমি রাগ করতেছো কেন? আমরা কথাবার্তা বলি কিভাবে কি করা যায়। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষে যদি নিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধে, তার দাম আর কত হবে? অর্থাৎ যদি একটা ড্রেস যদি কিনি বা একটা ড্রেস যদি ম্যানেজ করো তা কত টাকাই বা আর হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে, দেখে এমন একটি সংখ্যা বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবিকা রানীর কাছ থেকে সঙ্গে সঙ্গে একটি আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। এবার মেয়ে চিন্তা করলো যে এমন একটা দাম যদি আমি যদি বলি যে মনে করো একটা জামার দাম 2000, 3000, 5000 ঠিক আছে, কিন্তু জামার দাম যদি বলি যে 15000 তাহলে তো ঘটনা বেড়া তো এটার সাথে সাথে রিজেক্ট করে দিব। সে চিন্তা করলো না এরকম করা যাবে না, আমি এমন একটা বলি যাতে সে রিজেক্ট যাতে না করতে পারে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে। কত? 400 ফ্রা হচ্ছে আমরা যেমন টাকা বলি, তো এটা হচ্ছে এই ফার্সি মুদ্রায় এটাকে ফ্রা বলে, মানে 400 ফ্রা হলে কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। এবার মানে তার দৃষ্টিতে সে টাকা অনেক কম চাইছে, কিন্তু তারপরেও ওই বেচারা তার মুখ খুব কালো হয়ে গেছে। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারের, মানে ভরত পাখি বলতে ভরই পাখি আর কি, এক ধরনের পাখি, এই ভরত পাখি শিকার গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কেনার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল, তা সত্ত্বেও জবাব দিল। খেয়াল করো, অর্থাৎ তার বউ বললো যে 400 ফ্রা, কিন্তু ওই বেচারা 400 ফ্রা অলরেডি জমাইতেছে। কেন জমাইতেছে? যে পরবর্তী গ্রীষ্ম মাসে তার বন্ধুদের সাথে সে ভরই পাখি শিকার করতে যাবে, আর শিকার করতে গেলে তো বন্দুক লাগবে, ওই বন্দুক কেনার টাকা মূলত সে জমাচ্ছে। তো এত কিছুর পরেও সে স্বীকার করলো, বেশ তো আমি তোমাকে 400 ফ্রাই দিব, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও, বুঝছো? তারপরও বেচারা দিতে রাজি। বল নাচ বলতে বোঝাচ্ছে যে বিনোদনমূলক সামাজিক নৃত্য, যেটা তোমাদেরকে বললাম। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেল বিচলিত এবং উদ্বিগ্ন মনে হয়, অর্থাৎ তার মধ্যে একটা টান উত্তেজনা, নতুন ড্রেস পরবে, অনেক কিছু পরবে। হ্যাঁ, অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন জানি অদ্ভুত ঠেকছে। মানে দাঁড়া, এটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতেছে। হ্যাঁ তন্ময় বলো।
নাই, আমার নাম্বার সার্চ দিলেই আসবে। হ্যাঁ, হ্যালো, একটা মিনিট। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। রিসিপ্টটা তো নাই, যেটা আপনার গাড়িতে ছিল, গাড়িতে আরেকটা থেকে আমি আসছি। আপনি আমার নাম্বারটা সার্চ দিন, তাহলেই হবে। আপনি আপনাদের ইয়ে খোলা থাকবে কতক্ষণ পর্যন্ত, মানে হসপিটাল খোলা থাকবে কতক্ষণ পর্যন্ত? আচ্ছা, তাহলে আমি রিসিপ্টের ছবি তুলে পাঠানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, একটু দেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ তন্ময়, তুমি বসো। হ্যাঁ, আমি একটু ক্লাসটা শেষ করে তোমাকে রিসিপ্টের ছবি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, তোমরা কমেন্ট খেয়েছে, একজন বলছে এগুলো কি কমেন্ট করতেছো, বুঝলাম না। হ্যাঁ, রায়ান কি বলছে যে ভাই আপনি তো প্যান্ট পরেন না ভাই, পায়জামার দড়ি, পায়জামার দড়ি হলে দড়ি খুলে এলাম, অসুবিধা কি? মানে বেল্ট দিয়ে তো মারে, আর দড়ি দিয়ে গলার মধ্যে ধরলে তো নাই শেষ, বুঝছো, অসুবিধা কি? ওকে, এবার আসো। হ্যাঁ, এবার আমরা একটু দেখি। তো বলছে যে বলো নাচের দিন যখন, মানে দেখো মেয়ের ইয়ে ছিল কি যে ফাইন তুমি আমাকে একটা গহনা দি, মানে একটা ড্রেস কিনলেই হবে, আমি শুধু ড্রেসের কারণে যাব না। এখন তার আবার মন মেজাজ খারাপ, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে মানে আবার মন মেজাজ খারাপ, মোড সুইং। কেন? শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই, অর্থাৎ হার আর কি, মণিমুক্তা হার। যদি আমি নিজেকে সাজাতে পারি, আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হয়। অর্থাৎ তুমি তো এখন ভাই তুমি তো গরিব, এটা তো মানতেই। আচ্ছা, গরিব যদি বলে যে আমার দেখতে গরিব গরিব মনে হয়, এর থেকে লজ্জার আর কিছু আছে? তুই এলি কেরানির মাইয়া, বিয়ে করছিস কেরানি, তো তুই তো গরিবই। এখন তুই যদি বলিস আমার দেখতে কেমন গরিব গরিব লাগে, এটা কি ভাই? এটা হয়? আচ্ছা, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। তাহলে তুই যদি না যাস, তাহলে তোর জামাই তোর যে জামা কিনে দিছে 400 ফ্রা দিয়ে, এটার কি হবে? তুই গেলি না, তো না গেলে তুই আগে বলতি জামাটা কিনা লাগতো না বেটাই, ভরত পাখি শিকার করতে যে বন্দুক কিনতো এটা কাজে লাগতো, জামাও কিনলে এখন আবার যাবে না, এটা কি? এটা কি তুমি আমাকে বুঝাও। এখন তোমরা বলবা যে ভাই মানে বাদ দে, আমি তো বাদ দিতে পারি না। স্বামী বললো কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো। এবার স্বামী অল্টারনেটিভ বলছে যে তাজা ফুল দিয়ে। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়, 10 ফ্রা দিয়ে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। তার মানে বুঝতে পারতেছো যে তুমি যদি 10 ফ্রা খরচ করো, এখানে টাকার অ্যামাউন্ট গুলো মনে রাখতে হবে। হার কিনতে কত টাকা লাগবে, ফুল কিনতে কত টাকা, শাড়ি কিনতে কত, এগুলো থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে যে তুমি এটা দিয়ে গোলাপ ফুল পাবে। ওকে, তা এখন বল নাচ কি, এটা তোমরা অনেকে হয়তো জানো না। আমি একটু তোমাদেরকে এখানে একটু বল নাচের ব্যাপারটা একটু দেখাই যে বল নাচটা আসলে কি। হ্যাঁ, ওকে, কই রে, দাঁড়াও। বেশি হয়ে যাচ্ছে, পরে দেখা যায় যে ক্লাস ফালাই চলে যাচ্ছে, বাদ দাও। ক্লাস থেকে তোমাদেরকে আমি অন্য জগতে আর নিতে চাই না। এবার আসো। হ্যাঁ, এরপর দেখো আমরা একটু লেভেল 2 তে কোশ্চেন সলভ করি। তো লেভেল 2 তে বলছে জনশিক্ষা মন্ত্রীর নিমন্ত্রণ পত্রে কোন তারিখ ছিল? খুব ইম্পর্টেন্ট, বলো। জনশিক্ষা মন্ত্রীর নিমন্ত্রণ পত্রে কোন তারিখের উল্লেখ ছিল? তাহলে উত্তর কি বলো তো? এটা কিন্তু বারবার বলছি যে 18 জানুয়ারি। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো, খামটি হাতে পেয়ে মাদাম লইসেল কি হবে বলে মশিয়ে লইসেল আশা করছিল। খামটি হাতে পেয়ে মাদাম লইসেল কি হবে বলে মশিয়ে, মানে সে চিন্তা করছে কি তার বউ কি হবে, দুঃখী হবে, হতাশ হবে, খুশি হবে। তাহলে উত্তর হচ্ছে কি হবে? খুশি হবে। থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি মাদাম লইসেল পরে সেটা তার স্বামীর কাছে কেমন লেগেছে? খুব সুন্দর, খুব বিশ্রী, খুব সস্তা, খুব দামি। তাহলে উত্তর কি? সেটা তার কাছে কেমন লাগছে? উত্তর হচ্ছে খুব সুন্দর লাগছে। মাদাম লইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য 400 ফ্রা এর কথা বলেছিল কেন?
যেন প্রত্যাখ্যান না হয়, এতেই ভালো পোশাক পাওয়া যায়, তার স্বামী কৃপণ বলে, স্বামীর কষ্ট সে চায় না বলে, মানে কোন কারণে সে ঠিক 400 প্রা চেয়েছে? তাহলে উত্তর হচ্ছে তার স্বামী যাতে প্রত্যাখ্যান না করে দেয়, এমন একটা অ্যামাউন্ট যাতে সে বলে যেটা অনেক বেশি না আবার কমও না, মানে জামাই যাতে প্রত্যাখ্যান না করে। এরকম কত ফ্রা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিলেন? কত ফ্রা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিলেন? ওকে, তো এরপর দেখো আমরা মোটামুটি আমাদের এইটা কত ফ্রা দিয়ে পড়া। আচ্ছা, এরপর দেখো মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না, সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদ ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা কি বোকা, দেখতো আমরা, যাও তোমার বান্ধবী মাদাম ফরেস্টিয়ার, এই যে তার বান্ধবীর নাম কি, ফরেস্টিয়ার, ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, তার সঙ্গে দেখা করে তাকে বলো তার জরোয়া গহনা, অর্থাৎ জরোয়া গহনা মানে কি, মণিমুক্তা খচিত গহনা যেন ধার দেয়, একটু আদায় করার তো আর তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট, অর্থাৎ জাস্ট একটা গহনা দিবে, এতটুকু পরিচয় তো তোমার সাথে আছে, এরকম না যে একবার হুটহাট গিয়ে বলা লাগতেছে, এরকম না। সে আনন্দ ধ্বনি করে উঠলো, তারপর সে বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি, অর্থাৎ এই যে এই ঘটনা, এটা তো আমি ভাবি নাই যে তার কাছ থেকেও আমি জিনিসটা নিতে পারি। পরদিন তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বললো যে আমি খুব কষ্টে আছি, সেই গহনা নাই, যাইতে পারতেছি না। মাদাম ফরেস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জরোয়া গহনার বাক্স বের করে এনে খুলে বলল, ভাই যা ইচ্ছে এখান থেকে নাও, অর্থাৎ তার পুরো একেবারে গহনার বাক্স দিয়ে বললো, তোমার যা ইচ্ছে এখান থেকে নাও। সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা, মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য করা একটি, এই হাই রে, দাঁড়াও পড়ে গেছে রে, এটা এখানে প্রবলেম নাই। তো এরপর বললো যে কি, আমার আইফোন পড়ে গেছে, ওকে। তারপর বললো যে জরোয়া, তখন সে এগুলো দেখলো, কারুকার্য ভরা একটি সোনার বিনিশার ক্রুশ, বিনিশার ক্রুশ মানে হচ্ছে যে খ্রিস্টানদের যে প্রতীক থাকে এরকম, অনেকটা এরকম টাইপের, সম্ভবত এরকম টাইপের একটা, সম্ভবত ত্রিকোণ আকৃতির একটা প্রতীক থাকে, সেই প্রতীকের মতো আর কি। আয়নার সামনে গিয়ে সে জরোয়া গহনাগুলো পরে দেখে, সে ইতস্তত করে, অর্থাৎ খুব দামি জিনিস যখন পরে তখন হচ্ছে ঠিক আছে, দামি জিনিস যখন পরে তখন সে কি করে, দামি জিনিস যখন পরে তখন হচ্ছে মোটামুটি কিছুটা অনেক দামি হওয়ার কারণে অনেক ইতস্তত করে যে পরে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কিনা। কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না, অর্থাৎ এগুলো নিবে না, এত দামি জিনিস, এই সিদ্ধান্ত, এই লোভ সে সামলাতে পারতেছে না। আর কিছু তোমার নেই কেন, আছে, তোমার যা পছন্দ তুমি বেছে নাও। হঠাৎ সে কালো সেটিনের, খুব ইম্পর্টেন্ট, সেটিন মানে হচ্ছে কি, রেশমি বস্ত্র, তো খুবই ইম্পর্টেন্ট এটা, কালো রং, একটি বাক্সের দেখলো অপরূপ একটা হীরার হার, একটা হীরার হার সে খেয়াল করলো। অধম্য কামনায় তার বুক ধুর ধুর করে, সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে, সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিভোল হয়ে যায়, অর্থাৎ সে একেবারে আনন্দে কি হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞেস করলো, তুমি ওইখানে আমায় শুধু ধার দিবে, শুধু এটা, অর্থাৎ ওই যে কালো রঙের যেটা ছিল ওটা তুমি আমাকে ধার দিবে কিনা? কেন দেবো না, নিশ্চয়ই দিব। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে চেপে ধরে, তারপর অর্থাৎ জড়িয়ে ধরে, তারপর তার সম্পদ নিয়ে এসে চলে আসে। বলনাচের দিন এসে গেল, মাদাম লয়সেলের জয় জয়কার, অর্থাৎ ওই যে বললাম সবাই তার দিকে তাকাচ্ছে, তাকে ভীষণ সুন্দরী লাগতেছে। তারপর বললো যে সে ছিল সবচাইতে সুন্দরী, সুরুচিময়, সুদর্শনা, হাস্যময়, আনন্দপূর্ণ, অর্থাৎ সবার মধ্যে এত মানুষ, তার মধ্যে সবাই শুধু তাকেই শুধু দেখতেছে, সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভায় সব সদস্য তার সঙ্গে ওয়াল্টজ নৃত্য, অর্থাৎ ওয়াল্টজ হচ্ছে একজন সৌজন্যমূলক এক ধরনের নাচ, ওয়াল্টজ নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিল, এখন শিক্ষামন্ত্রী তার দিকে তাকাচ্ছে, এটা তার খুব গর্ব করার বিষয়, এটা নিয়ে সে গর্ব করতেছে। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্য গৌরবে সে আর কিছুই ভাবে না, এক আনন্দ মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল, এবং সব আহুতি এবং মুগ্ধতা, জাগ্রত সব কামনা, যে কোনো সময় অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল, অর্থাৎ যখন 4টা বাজে তখন সে বাড়ি ফিরে যাচ্ছে।
অন্য সেই 3 জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল, অর্থাৎ অন্য আরেক 3 জন ছিল, তাদের স্ত্রী আবার অন্যদের সাথে নাচতেছে, ফুর্তি করতেছে। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমেছিল, অর্থাৎ যে যে যাদের স্ত্রী নাচতেছে তাদের সঙ্গে একটা রুমের মধ্যে ওই মাদাম লইসেলের স্বামী সে আবার বিশ্রাম নিচ্ছিল। বাড়ি ফেরার পথে গায়ে জড়াবার জন্য তার যে আটপোরে মানে হচ্ছে খুব রাফ ইউজ করার জন্য যেটা রেগুলার পরা যায় এমন আটপোরে সাধারণ চাদর দিয়ে এসেছিল। হ্যাঁ, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে অতি দারিদ্র সুপরিস্ফুটন হয়ে উঠেছিল। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য সব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকছিল তাদের চোখে না পড়ার জন্য। সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো, অর্থাৎ সে তাড়াতাড়ি কি করতে লাগলো, সে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে যখন তার ওই জিনিসটা তাকে যখন চাদর পরাই দিছে। এই চাদরটা কেউ দেখে না ফেলে, যে চাদরটা তো অনেক দামি, এই জন্য। লইসেল তাকে টেনে ধরলো, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। অর্থাৎ যখন তাড়াতাড়ি হাঁটতেছে এবং ওই যে তার স্বামী তাকে ঠান্ডা লাগার জন্য যে কম দামি চাদর দিছে, এই চাদরটা তার আসলে যাতে না দেখে, তখন তার স্বামী তাকে বলছে যে তোমার ঠান্ডা লেগে যাবে, আমি একবার গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথা কানে না নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকলো। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ি খোঁজ করতে দূরে কোনো একখান থেকে দেখে তার গারোয়ানকে ডাকতে থাকে, অর্থাৎ তারা যখন দেখে তখন ওই গাড়িকে বা ড্রাইভারকে ডাকতে থাকে। হঠাৎ কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। এইটা খুব ইম্পর্টেন্ট। কোন নদী? উত্তর হচ্ছে সিন নদী। একটা নদীর নাম উল্লেখ আছে, সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত সে পুরনো একখানা তারা পায়। তা হলো সেই নিচাসহ 2 যাত্রীর গাড়ি, যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা যেই দিন এগুলো নিজেদের দুর্দশা দেখতে লজ্জা পায়। ওখানে তাদের মার্টার স্টেট হচ্ছে তাদের যে রাস্তার পাশে তাদের বাড়ি। মার্টার স্টেটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে পৌঁছে দিতে হবে, অর্থাৎ তার স্বামীকে আবার 10টায় অফিসে পৌঁছে দিতে হবে। তার অনেক কাজ কাম আছে, রান্না বান্না করতে হবে, এগুলো তার মনে পড়ে। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমরা নেক্সট ক্লাস আমাদের স্লাইড 31 থেকে পড়বো। আচ্ছা, আমরা এই কোশ্চেনগুলো সলভ করে ফেলি, তাহলে আমাদের লেভেল 2 তার কোশ্চেন সলভ করা লাগবে না। তো দেখো, মাদাম লইসেলের বান্ধবীর বাড়িতে গিয়ে কালো সেটিনের বাক্সে কি দেখলো বলো তো? কালো সেটিনের বাক্সে কি দেখলো? কয়েকটি কঙ্কন, একটি মুক্তার মালা, একটি সোনার বিনেশার ক্রুশ। তাহলে বলো তো কি দেখছে? উত্তর হচ্ছে অপরূপ একটি হীরার হার। ওকে, দ্রুত কোশ্চেন সলভ করো। ওকে, এটা তো পারবা। এরপর আসো পরের কোশ্চেন সলভ করো। এটা দেখো, আয়নার সামনে গিয়ে গহনাগুলো পরে মাদাম লইসেল কেমন বোধ করছিল? কোশ্চেনগুলো সলভ করে ফেলি, তাহলে নেক্সট ক্লাসে আমরা মূল থেকে যেতে পারবো। ভাই, গারোয়ান কি? গারোয়ান সাধারণত আমরা বলতে পারি ড্রাইভার। সাধারণত ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো যারা চালায় তাদেরকে গারোয়ান বলে আর কি। তো ওখানে ওই ধরনের গাড়ির উল্লেখ আছে আর কি। আচ্ছা, এইবার আসো, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ইতস্তত। ওকে, এরপর দেখো, ভোর কয়টার দিকে লইসেল বাড়ি ফিরে গেল? ভোর কয়টার দিকে লইসেল বাড়ি ফিরে গেল? উত্তর হচ্ছে ভোর 4টার দিকে। ওকে, সব পুরুষ মাদাম লইসেলের লক্ষ্য করছিল কেন? তার পোশাক সবচেয়ে সুন্দর বলে। কোনটার কারণে তার দিকে সবাই লক্ষ্য করছিল? তার হার সবচেয়ে সুন্দর বলে, সে সবচেয়ে সুন্দরী এবং সুদর্শনা বলে। তাহলে আমাদের রাইট অ্যান্সার বুঝতে পারতেছে, রাইট অ্যান্সার হচ্ছে সি। মাদাম লইসেলের নৃত্যের মধ্যে কি লক্ষ্য করা যায়? অভিজ্ঞতা, আবেগ, উৎসাহ, ভয়, উৎকণ্ঠা। তাহলে উত্তর হচ্ছে কি? আবেগ এবং উৎসাহ। ভয় তো দেখাই যাবে না, অভিজ্ঞতার জড়তা এগুলো তো হবেই না। এরপর দেখো, মসিয়া ও মাদাম লইসেল হতাশ হয়ে পড়ে কেন? হারের ব্যবস্থা না করতে পেরে, টাকা জোগাড় না করতে পারে, পোশাকের টাকা ব্যবস্থা করতে না পারে, বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেয়ে। তাহলে উত্তর হচ্ছে বাড়ি যাওয়ার জন্য যখন তারা গাড়ি পায় না তখন তারা হতাশ হয়ে যায়। সকাল কয়টার দিকে মেয়েটির স্বামী ফিরে এলো? তাহলে সকাল কয়টার দিকে মেয়েটির স্বামী ফিরে এলো? উত্তর হচ্ছে 7টার দিকে। এটা একটা ডিফারেন্ট ব্যাপার, এই প্রশ্নটা আগের স্লাইডের সাথে সম্পর্কিত, এটা আগে চলে আসছে। যাই হোক, এটা নেক্সট ক্লাসে পড়লে সলভ করতে পারবা। যাই হোক, নেকলেস গল্পের প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দাও। এখন থেকে যদি পড়াগুলো এভাবে পড়ে যদি শেষ করতে পারো, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমি আমার জায়গা থেকে তোমাদের জন্য সর্বোচ্চটা করতেছি। রায়ান তোমাদের সলভ ক্লাস নিচ্ছে, সিকিউ লেখার ক্লাস নিচ্ছে, যা যা তোমাদের দরকার আমি সবকিছু দিচ্ছি। তো অন্তত এটা তোমাদের এখানে রায়ান তোমাদের ডাউট সলভ করায়, আমার পাশাপাশি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেয়। অন্যান্য কোর্সে তো এরকম ডাউট সলভিং টিচার নাই, ঠিক আছে? মূল টিচারের থেকেও আমাদের রায়হান অনেক ভালো পড়ায়, এটা আমি অন্তত বলতে পারি। অন্যান্য জায়গার মূল টিচারের থেকেও আমাদের রায়হান অনেক ভালো পড়ায়।
তো আমরা সব রকম ব্যবস্থা তোমাদের জন্য করে রাখছি, সবকিছু খুব সুন্দরভাবে স্মুথভাবে আমার মনে হয় যে হচ্ছে। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, আমি সবসময় বলি যে ভালো ভালো এটা বলার দরকার নাই, প্রবলেম কি, সমস্যা কি সেটা বলো, সমস্যা সলভ করতে হবে। কারণ এখানে মানে একদম টপ লেভেলের একটা সার্ভিস ইনশাল্লাহ আমরা সবসময় নিশ্চিত করতে চাই এবং সেটা হবে। ঠিক আছে, তো তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।